সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারে প্ল্যান্ট অ্যানাটমি অ্যান্ড এমব্রায়োলজি কোর্সের এমব্রায়ো স্যাকের উপর ক্লাস নিচ্ছি। আমি প্রথমে আমার পরিচয় বলে দিচ্ছি। আমি তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে আমি তোমাদের এমব্রায়ো স্যাকের যে পরবর্তী অংশটুকু আছে সেটি পড়াবো। তো আশা করি তোমরা এর মধ্যে এমব্রায়োলজির যে আমার প্রথম থেকে ক্লাসগুলো আছে সেগুলো দেখেছো এবং সেই অনুযায়ী নিজেরা বাসায় পড়াশোনা করেছো। ফলে এখন আমরা যত সামনের দিকে আগাবো তোমরা বুঝতে পারবে জিনিসগুলো, এবং আগের পড়াগুলোর সাথে এর একটা রিলেশন আছে দেখে অবশ্যই তোমাদের আগের ক্লাসগুলো ফলো করতে হবে। তো আজকে আমরা এমব্রায়ো স্যাকের যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম, মনোস্পোরিক বাইস্পোরিক এই দুটা পর্যন্ত পড়িয়েছিলাম, কিন্তু আজকে আমরা পড়বো যে টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাকের কিভাবে ডেভেলপমেন্টটা হয় সেই জিনিসটা আজকে আমরা দেখব। এবং আমরা বলেছিলাম যে টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাক 7 ভাবে তার ডেভেলপমেন্ট করে থাকে। তার 7টি প্রকারভেদ আছে। 7টি প্রকারভেদ কি কি ভাবে হয় সেগুলো সব আমরা আজকে ক্লাসে বিস্তারিতভাবে পড়বো, জানবো, এবং আমি কিছু ছবি এঁকে দেবো। এর মাধ্যমে আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পারবে। তো প্রথমে আসা যাক, আমি যেহেতু প্রত্যেক ক্লাসে আগের ক্লাসে কিছু কথা বলে থাকি, তো এখানেও তোমাদের আলোচনার সুবিধার জন্য সেগুলো আমাকে বলতে হবে। তো আমরা আজকে পড়ছি কি? আজকে আমরা পড়ছি টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাক আজকে আমরা পড়ছি টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাক বা ভ্রূণথলি, এবং একটি আদর্শ ভ্রূণথলির কি কি উপাদান থাকে এবং ভ্রূণথলিটা কিভাবে সাজানো থাকে সেই জিনিসটা নিয়েও আমরা বারবার পড়েছি। যে এখানে কি থাকে, এখানে হচ্ছে হলো কি এগ অ্যাপারেটাস থাকে, এটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে এগ, এবং এই তিনটা কোষকে একত্রে বলা হয় এগ অ্যাপারেটাস। মাঝে এখানে থাকে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং এইগুলিকে থাকে হচ্ছে অ্যান্টিবোডাল সেল। এটা হচ্ছে একটা আদর্শ ভ্রূণথলি, বা একটা ভ্রূণথলির ভিতরে কিভাবে ডিম্বাণুটা থাকে সেই জিনিসটা দেখানো। এখন আমরা ক্লাসে পড়ছি যে আসলে এই ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাকটা কিভাবে ডেভেলপমেন্ট হয়। তো আজকে আমরা পড়ছি টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাক। তো প্রথমে বলতে হয় যে আমার এমব্রায়ো স্যাকটা আসলে তৈরি হয় কি দিয়ে? মেগাস্পোর মাদার সেলের ডিভিশনের মাধ্যমে। তো মেগাস্পোর মাদার সেল আসলে টোয়াইসেল, এবং এই মেগাস্পোর মাদার সেলে মিওসিস হয়। তো আমি কি বলেছিলাম যে মেগাস্পোর মাদার সেল মেগাস্পোর মাদার সেল, এটা হচ্ছে টোয়াইসেল, এবং এখানে কি হবে? মেগাস্পোর মাদার সেল হচ্ছে টোয়াইসেল, এবং এখানে মিওসিস হবে। মিওসিস হবে এখানে, মিওসিস হবে, এবং এখান থেকে 4টা হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হবে। তো আমরা দেখেছিলাম যে সেই 4টা হ্যাপ্লয়েড কোষের যখন একটি হ্যাপ্লয়েড কোষ থেকে ভ্রূণথলির ডেভেলপমেন্ট হয় তখন তাকে আমরা মনোস্পোরিক এমব্রায়ো স্যাক বলতাম। আবার যখন সেখানকার 2টি কোষ হচ্ছে হলো কি এমব্রায়ো স্যাক তৈরিতে অংশগ্রহণ করে তখন আমরা তাকে বায়োস্পোরিক এমব্রায়ো স্যাক বলেছি। কিন্তু এখন এখানে আমরা দেখব যে 4টি নিউক্লিয়াস থাকে, সেই 4টি নিউক্লিয়াসই আমার ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করবে। এবং এখানে আমরা প্রথমে দেখেছিলাম যে যখন মনোস্পোরিক এমব্রায়ো স্যাকের ডেভেলপমেন্ট আমরা করেছি তখন আমরা বলেছি যে এরকম একটা ডিপ্লয়েড মাদার সেল থেকে প্রথমে যখন ডিভিশন হয়ে 2টি কোষ হবে তখন তাকে আমরা বলি ডায়াড সেল, এবং এই 2টি কোষ থেকে পরবর্তী বিভাজন হবে 4টি কোষ হবে। 4টি কোষ হবে, 2টি কোষ থেকে পরবর্তীতে n সংখ্যক 4টি কোষ হয়। এই অবস্থা হয়, n সংখ্যক 4টি কোষ উৎপন্ন হয়। তো সেখান থেকে আমরা জানি যে মনোস্পোরিকে 3টি কোষ মারা যায় এবং একটি বেঁচে থাকে। যদি বাইস্পোরিক হতো তাহলে সেখানে 2টি থাকতো, 2টি কোষ বেঁচে থাকতো এবং আর 2টি নষ্ট হয়ে যেত। তো এখন যখন টেট্রাস্পোরিক আমার এমব্রায়ো স্যাক বলছি তখন দেখা যাবে যে এই যে টোয়াইসের নিউক্লিয়াসটা এখান থেকে যখন বিভাজন হবে তখন দেখা যাবে যে এইখানে যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা ডায়াড কোষ সেভাবে উৎপন্ন না করে 2টা আলাদা নিউক্লিয়াস হয়ে যাবে,
এবং সেই নিউক্লিয়াস থেকে পরবর্তীতে আবার বিভাজন হয়ে আবার আরো 4টা নিউক্লিয়াস হয়ে যাবে। এবং এগুলো কি, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড এন সংখ্যক। তাহলে আমরা দেখলাম যে এখানে কোষ প্লেট তৈরি হচ্ছে না আলাদাভাবে, নিউক্লিয়াস গুলো বিভাজন হয়ে আলাদা হয়ে যাচ্ছে এবং এই নিউক্লিয়াস গুলো একটা সেলের মধ্যে থাকছে। এইভাবে 4টি নিউক্লিয়াস হয়ে যাচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক। এবং এই ধরনের এমব্রায়ো স্যাকের যে ডেভেলপমেন্ট সেটাই হচ্ছে টেট্রাস্পোরিক ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো স্যাক। তো এই টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাকের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এই 4টি নিউক্লিয়াস আলাদাভাবে ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করতে পারে অথবা 4টি নিউক্লিয়াসের মধ্যে ফিউশন করতে পারে। দেখা যাবে যে তারা কিছু দল তৈরি করতে পারে। তো দল তৈরি করার মধ্যেও করে তারা আবার এমব্রায়ো স্যাকের ডেভেলপমেন্ট করতে পারে। তো এই যে বিভিন্নতা, এটার উপর ভিত্তি করে এই টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাকের ডেভেলপমেন্টকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নন ফিউশন ক্যারেক্টার আর একটা হচ্ছে ফিউশন ক্যারেক্টার। আমি কি বলছি কথাগুলো আশা করি তোমরা বুঝতে পারছো যে যখন এই নিউক্লিয়াস গুলোর মধ্যে কোনো ফিউশন ঘটবে না সেইভাবেও একটা ডেভেলপমেন্ট হতে পারে এমব্রায়ো স্যাকের, যেটাকে বলে নন ফিউশন ক্যারেক্টার। আবার এই নিউক্লিয়াস গুলোর মধ্যে ফিউশন হয়েও একটা ডেভেলপমেন্ট হতে পারে, সেটাকে বলা হচ্ছে ফিউশন ক্যারেক্টার। তো এখন আমরা প্রথমে পড়ব যে এমব্রায়ো স্যাকের কিভাবে নন ফিউশন ক্যারেক্টারের মাধ্যমে টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাকের ডেভেলপমেন্ট হয়। নন ফিউশন ক্যারেক্টার এখানে আমরা দিয়ে দিই, এটা আমার কি এমব্রায়ো স্যাক। টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাকের প্রথমে 1 নাম্বার হচ্ছে আমার নন ফিউশন ক্যারেক্টার। নন ফিউশন ক্যারেক্টার, নন ফিউশন ক্যারেক্টার। তো এখানে 5 ভাবে এই নন ফিউশন ক্যারেক্টারের মাধ্যমে আমার এমব্রায়ো স্যাকের ডেভেলপমেন্ট হতে পারে। এখন এই এমব্রায়ো স্যাকটার এখানে যদি আমি দেখে নিই যে মেগাস্পোরটা আসলে কিরকম থাকে। এখানে যে মেগাস্পোর থাকে সেই মেগাস্পোরের মধ্যে এরকম 4টি নিউক্লিয়াস থাকার কথা, যেই 4টি নিউক্লিয়াসই আমার এমব্রায়ো স্যাক তৈরিতে অংশগ্রহণ করবে। মেগাস্পোরের এই 4টি নিউক্লিয়াস, এইটা হলো কি আমার এমব্রায়ো স্যাক তৈরিতে অংশগ্রহণ করবে। তো প্রথম নাম্বার 1 হচ্ছে আমার প্যাপিরোমিয়া টাইপ, যেটা প্রথমে হচ্ছে প্যাপিরোমিয়া টাইপ। নাম্বার 1 হচ্ছে প্যাপিরোমিয়া টাইপ। এটা পাওয়া গেছে প্যাপিরোমিয়া পেলুসিডা নামক একটা স্পিসিসে। এটা পাওয়া গেছে প্যাপিরোমিয়া পেলুসিডা নামক একটি স্পিসিসে, এবং এটি আবিষ্কার করেছেন চ্যাম্পবেল নামক একজন সায়েন্টিস্ট। চ্যাম্পবেল নামক একজন সায়েন্টিস্ট 1900 সালে। তাহলে আমরা কি বলছি যে আমার প্রথম যে ধরনটা নন ফিউশন ক্যারেক্টারে, যেখানে নিউক্লিয়াস গুলো আলাদা অবস্থায় থেকে তারা 4টা নিউক্লিয়াস হ্যাপ্লয়েড সংখ্যক, এই 4টা নিউক্লিয়াস, এই যে হ্যাপ্লয়েড সংখ্যক এই 4টা নিউক্লিয়াস, তাদের মধ্যে কোনো ফিউশন হবে না, নন ফিউশনই ভাবে তারা এমব্রায়ো স্যাক গঠন করবে। এবং সেটা হচ্ছে প্রথম যে টাইপ, সেটা হচ্ছে প্যাপিরোমিয়া টাইপ। এটা পাওয়া গেছে প্যাপিরোমিয়া পেলুসিডা নামক একটা স্পিসিসে, এবং এটা প্রথম আবিষ্কার করেছেন চ্যাম্পবেল নামক একজন সায়েন্টিস্ট 1900 সালে। তো এখন আমরা দেখবো যে এই প্যাপিরোমিয়া ধরনটা কিভাবে এমব্রায়ো স্যাকটা তৈরি করে। তো আমরা তো তোমাদেরকে বলেছি যে প্রথম অবস্থায় একটা মেগাস্পোর মাদার সেল থাকে। তো মেগাস্পোর মাদার সেলে একটা এরকম একটা টুয়াইসেন আমার নিউক্লিয়াস থাকে। তো এই মেগাস্পোর মাদার সেলের এই টুয়াইসেন নিউক্লিয়াস থেকে আমার প্রথম অবস্থায় এইরকম 2টা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, এন সংখ্যক 2টা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। তার পরবর্তী ধাপে দেখা যাবে যে এটা নাম্বার 1 দিয়ে ধাপ নাম্বার 2। তার পরবর্তী ধাপে দেখা যাবে যে এখানে যে 4টা নিউক্লিয়াস উৎপন্ন হয় সেই 4টা নিউক্লিয়াস কোষের 4 প্রান্তে চলে যাবে। কোষের 4 প্রান্তে 4টা নিউক্লিয়াস চলে যাবে। এই পুরো ঘটনাটা কিন্তু ঘটছে মেগাস্পোরে। এই মেগাস্পোর থেকেই তো আমার এমব্রায়ো স্যাকটা হবে, ঠিক আছে? মেগাস্পোরের ডেভেলপমেন্টের মাধ্যমে আমার এমব্রায়ো স্যাক হবে। তো এখন দেখা যাচ্ছে যে
প্রথমে মেগাস্পোরে যে ডিপ্লয়েড নিউক্লিয়াসটা ছিল সেখান থেকে এরকম দুটো নিউক্লিয়াস হ্যাপ্লয়েড হলো, সেখান থেকে 4টা নিউক্লিয়াস কোষের 4 মাথায় চলে গেল। এখন এই 4টা নিউক্লিয়াস থেকে দেখা যাবে আমার 4 মাথায় প্রত্যেকটা আবার ডবল করে 4টা থেকে 8টা হয়ে যাবে। ঠিক এই অবস্থায় তারা 4 প্রান্তেই অবস্থান করবে। 4 প্রান্তে অবস্থান করে দেখা গেল যে 4টা থেকে 8টা নিউক্লিয়াস হয়ে গেছে। তাহলে আমার দেখা যাচ্ছে যে এখানে আমার প্রত্যেকটা নিউক্লিয়াস কিন্তু কাজে লাগছে। যে আমরা আগের যে ডেভেলপমেন্টে দেখেছিলাম যে মেগাস্পোরের মধ্যে যখন 4টা নিউক্লিয়াস সৃষ্টি হয়, 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে গিয়ে একটা যখন অংশগ্রহণ করে তখন সেটা ছিল মোনোস্পোরিক এমব্রায়োসাইট। যখন সেখান থেকে 2টা অংশগ্রহণ করতো তখন সেটা ছিল বাইস্পোরিক। তো আমরা টেট্রাস্পোরিকে দেখছি যে 4টা নিউক্লিয়াসই মেগাস্পোর থেকে যে উৎপন্ন 4টা নিউক্লিয়াস, 4টা থেকেই আমার এমব্রায়োসাইট ডেভেলপমেন্টের কাজে সেটা যাচ্ছে। এখন এই 8টি নিউক্লিয়াস থেকে পরবর্তী ধাপে আমার দেখা যাবে যে সেগুলা 16টা নিউক্লিয়াস হয়ে গেছে। আবার সেখানে আবার ডিভিশন হবে এবং এগুলা 16টা নিউক্লিয়াসে পরিণত হবে। এই 16টি নিউক্লিয়াস পরবর্তীতে তাদের শ্রম বন্টন হবে। যে 16টা নিউক্লিয়াসের মধ্যে কোনটা ডিম্বক রন্ধ্রের দিকে থাকবে, কোনটা ডিম্বক মূলের দিকে থাকবে এবং কোনটা দ্বারা ডিম্বাণু উৎপন্ন হবে, এই 16টা নিউক্লিয়াস হয়ে যাওয়ার পরে সেখানে যে এমব্রায়োসাকের যে ডেভেলপমেন্ট, ফাইনাল যে ডেভেলপমেন্ট, যে তার ডিম্বাণু নিয়ে তার যে একটা অবস্থান, সেই জিনিসটা তখন তৈরি হবে এবং ফাইনাল তার পজিশনটা হবে এখানে থাকবে প্রতিপাদক কোষ হিসাবে। এখানে থাকবে 6টি নিউক্লিয়াস। এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস যেখানে থাকে সেখানে থাকবে তোমার 8টি নিউক্লিয়াস। তাহলে এখানে থাকলো 6টি, এখানে থাকলো 8টি, তাহলে আমার 14টি নিউক্লিয়াস চলে গেল। এবং এই যে এইখানে থাকবে 2টি নিউক্লিয়াস। 2টি নিউক্লিয়াসের মধ্যে দেখা যাবে যে এইটা আকৃতিতে বড়, এটা হবে এগ, এই জিনিসটা হবে এগ এবং এটা সহকারী কোষ হিসেবে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেট্রাস্পোরিক নন ফিউশন ক্যারেক্টারের যে এমব্রায়োসাকের ডেভেলপমেন্ট, সেখানে আমরা একটা মাত্র টাইপ দেখলাম, সেটা হচ্ছে প্যাপিরোমিয়া টাইপ। এখন নাম্বার 2 যে টাইপটা আমরা দেখব সেটা হচ্ছে পিনিয়া টাইপ। ঠিক এই ছবিটা আমি মুছবো না, পিনিয়া টাইপটা আমি তোমাদের দেখাবো। এই ছবিটা ঠিক সেম জিনিস হচ্ছে পিনিয়া টাইপ, খালি একটু ভিন্ন আছে। তোমাদের বোঝার সুবিধার জন্য এই ছবিটা আমি মুছবো না। এই ছবিটা শুরু এখানে নাম্বার বি হচ্ছে পিনিয়া টাইপ। পিনিয়া টাইপ, পিনিয়া টাইপ, এটা পিনিয়া হচ্ছে আসলে একটা জেনাস এবং এই পিনিয়া টাইপটা আবিষ্কার করেছেন স্টিফেন্স 1909 সালে। এই পিনিয়া টাইপ এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্টিফেন্স 1909 সালে। তো এইখানেও দেখা যায় যে আমার যে টেট্রাস্পোরিক যে এমব্রায়োসাকের ডেভেলপমেন্ট, সেখানে একটা মেগাস্পোর মাদার সেল এরকম একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে। তারপর সেখান থেকে সেই ডিপ্লয়েড নিউক্লিয়াসের ডিভিশনের মাধ্যমে 2টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস এই অবস্থায় আসে এবং তার পরবর্তী ডিভিশনের মাধ্যমে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গুলো কোষের 4 প্রান্তে চলে যায়। ফার্দার ডিভিশনের মাধ্যমে এই 4টি নিউক্লিয়াস থেকে 8টি নিউক্লিয়াস এবং 8টি নিউক্লিয়াস থেকে 16টি নিউক্লিয়াস হয় ঠিক একইভাবে। কিন্তু তার ফাইনাল এমব্রায়োস্যাকের মধ্যে তার যে শ্রমবন্ধন, তার যে কোষগুলো, সেইখানে ফাইনাল এমব্রায়োস্যাকের সজ্জার কারণে, ভিন্নতার কারণে তার নাম হয়ে গেছে পিনিয়া টাইপ। তো সেইখানকার সজ্জাটা আসলে কিরকম হয়, এর আগে আমি তোমাদের কাউন্টিং করে দেখিয়ে দিয়েছিলাম এবং এই কাউন্টিং গুলো তোমরা ইচ্ছা করলে খাতায় লিখে বা এরকম সহজ সাধারণ ফিগার রেখে তোমরা সেগুলা মনে রাখতে পারো। তো সেখানে এমব্রায়োস্যাকের এই অবস্থায় দেখা যায় যে এখানে কিভাবে ডিম্বকটা সাজানো থাকে। এখানে দেখা যায় যে 16টা কোষের মধ্যে প্রত্যেক প্রান্তে 3টা করে কোষ চলে যায়। প্রত্যেক প্রান্তে 3টা করে কোষ চলে যায়। এখানে একটা বড় আকৃতির কোষ থাকে যেটাকে আমরা বলছি এগ,
এখন তোমরা সহজেই হিসাব করতে পারো যে 4 মাথায় 3টা করে কোষ চলে গিয়ে এখানে 12টা কোষের ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, এবং সেকেন্ডারি নিউক্লিয়াস যেখানে থাকে সেখানে থাকে 4টি কোষ। তাহলে আমার 16টা কোষের হিসাব হয়ে গেল। এবং এইখানকার যে এমব্রায়ো সাকের ডেভেলপমেন্টটা সেটা হয় এইভাবে, এরকম যে এখানে ডিম্বক রন্ধ্রের দিকে এগ অ্যাপারেটাসের সাথে ঠিক যেমন আমরা পলিগোনাল টাইপের এগ অ্যাপারেটাস দেখেছিলাম সেই রকম থাকে, 2টা সিনার্জিস থাকে এবং একটা এগ থাকে, আর তার অপোজিটে 3টা প্রতিপাদক কোষ থাকে এবং বাকি সেলগুলো এইভাবে সাজানো থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেরকম সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি হয় নাই। তো এইটা হচ্ছে হলো কি তোমাদের পিনিয়া টাইপের যে এমব্রায়ো সাকের ডেভেলপমেন্ট সেই জিনিসটা। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একই কথা কিন্তু অনেকবার করে রিপিট করি যাতে তোমরা সহজে জিনিসগুলা বুঝতে পারো। এরপরে আসা যাক ড্রোসা টাইপ। এরপরে নাম্বার 3 হচ্ছে ড্রুসা টাইপ। তো ড্রুসা টাইপে আমার এইখান থেকে ভিন্নতা শুরু হবে, এই জন্য আমি এই ফিগারটা থেকে মুছে দিচ্ছি। এখানে হচ্ছে আমার কি নন ফিউশনের মধ্যে নাম্বার সি হচ্ছে ড্রুসা টাইপ। ড্রুসা টাইপ, তো এই ড্রুসা টাইপটা তোমার হ্যানকিনসন নামক একজন সায়েন্টিস্ট, হ্যানকেনসন নামক একজন সায়েন্টিস্ট 1923 সালে এটা আবিষ্কার করেন, এবং এর যে স্পিসিসটা তার নাম হচ্ছে ড্রুসা অপোজিটিফোলিয়া। এর যে স্পিসিস তার নাম হচ্ছে ড্রুসা অপোজিটিফোলিয়া। তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে নন ফিউশন ক্যারেক্টার গুলো আমি দেখাচ্ছি, যে এখানে আমি এখন পর্যন্ত যতগুলা ছবি এঁকেছি কোথাও দেখাইনি যে এরকম 4টা নিউক্লিয়াসের মধ্যে কোনো ফিউশন হচ্ছে। সবগুলোই দেখাচ্ছি যে যারা আলাদাভাবে ডিভিশনের মাধ্যমে শেষ পর্যায়ে এসে একটা এমব্রায়ো স্যাক করছে, যেখানে সেলগুলার একটা সুন্দর সমবন্টন হচ্ছে এবং তার মাধ্যমে একটা সুন্দর এমব্রায়ো স্যাক গঠন হচ্ছে, এবং তাদের গঠনের ভিন্নতার কারণে সেগুলোর ভিন্ন ভিন্ন নামকরণ করা হচ্ছে। তো এখন আমরা থার্ড স্টেপে দেখছি ড্রুসা টাইপ টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাকের যে ডেভেলপমেন্ট সেটা কিরকম হয়। তো এখানে আমি বললাম যে প্যাপেডোমিয়া টাইপ এবং পিনিয়া টাইপ এই দুইটার সাথে এর প্রথম 2টা স্টেপের শুধুমাত্র মিল আছে, পরবর্তী ধাপগুলোর মধ্যে তাদের ক্ষেত্রে যে ভিন্নতা সেটা এখন দেখা যাবে। তো প্রথমে মেগাস্পোর মাদার সেলে যে অবস্থা থাকে, যে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে, সেখান থেকে ফার্স্ট ডিভিশনে এইভাবে 2টা নিউক্লিয়াস আলাদা হয়ে যায়, এবং তার পরবর্তীতে ডিভিশনের ক্ষেত্রে দেখা যায় যে 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস উৎপন্ন হয়, 4টার মধ্যে একটা চলে যায় এক প্রান্তে এবং বাকি 3টা চলে আসে আরেক প্রান্তে। এটা হচ্ছে ড্রুসা টাইপের থার্ড স্টেপ, যে প্রথম অবস্থায় এরকম থাকে, এবং এখানে 4টা নিউক্লিয়াস আমরা এর আগের ছবিতে দেখেছিলাম যে কোষের 4 মাথায় 4টা চলে যায়, 4 কোণে, এখানে 2 পোলার সাইডে 2টা, এবং তার যে বিষুবীয় অঞ্চল সেখানে 2টা নিউক্লিয়াস থাকে। এর আগের ছবিগুলোতে আমরা দেখেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পোলার সাইডের এক পাশে যেটা ডিম্বক মূল সেখানে চলে আসে 3টা নিউক্লিয়াস, এবং ডিম্বক রন্ধ্রের দিকে চলে যায় একটা নিউক্লিয়াস, এবং এরপর এর ফার্দার ডিভিশন হবে। ফার্দার ডিভিশন হয়ে প্রত্যেকেই ডাবল হয়ে যাবে, এখানে একটা থেকে 2টা হবে, এবং এখানে যে 3টা নিউক্লিয়াস ছিল 3টা থেকে তারা 6টা নিউক্লিয়াস হয়ে যাবে, 3টা থেকে তারা 6টা নিউক্লিয়াস হয়ে যাবে। এর পরবর্তী ডিভিশনে আমরা দেখব যে উপরে যে 2টা নিউক্লিয়াস ছিল সেই 2টা থেকে সেখানে হবে 4টা নিউক্লিয়াস, এবং নিচে যে 6টা নিউক্লিয়াস ছিল সেই 6টা থেকে হবে এখানে 12টা নিউক্লিয়াস, 6টা থেকে এখানে 12টা নিউক্লিয়াস হয়ে যাবে। এই অবস্থা হবে তার পঞ্চম ধাপে। এবং ষষ্ঠ ধাপে আমি দেখতে পাবো যে তাহলে আমি কি বললাম যে এখানে আছে 12টা নিউক্লিয়াস আর এখানে আছে 4টা নিউক্লিয়াস পঞ্চম ধাপে। তো ষষ্ঠ ধাপে আমি দেখতে পাবো যে কিভাবে এখান থেকে একটা এমব্রায়ো স্যাকের ডেভেলপমেন্ট হচ্ছে, বা তার কোষগুলো কিভাবে সেখানে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তো দেখা যাবে যে এই কোষগুলোর মধ্যে একটা ডিস্ট্রিবিউশন হয়ে এখানে থাকবে এগ অ্যাপারেটাস সহ এগ অ্যাপারেটাস সহ এখানে 3টি কোষ, এখানে চলে আসবে 2টি কোষ,
যেটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করছে। তারপরে দেখা যাবে যে এইখানে, তাহলে তোমরা দেখো এখন সহজেই হিসাব করতে পারছো, 16টির মধ্যে আমার 5টি কোষ চলে গেছে, আর আছে 11টি। এই 11টি কোষ প্রতিপাদক কোষ হিসেবে এইখানে থাকবে। আর এটা হচ্ছে এগ। তাহলে আমরা দেখলাম যে ডিম্বক রন্ধ্রের দিকে ড্রুসা টাইপের কিভাবে ডেভেলপমেন্টটা সম্পন্ন হয়। এখন আসবো আমরা আমাদের পরবর্তী ধাপ। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের প্লাম্বাগো টাইপ। নাম্বার ডি হচ্ছে প্লাম্বাগো টাইপ। এখানে হচ্ছে নাম্বার ডি প্লাম্বাগো টাইপ। এই প্লাম্বাগো টাইপটা হচ্ছে এটার যে স্পিসির মধ্যে পাওয়া গেছে সেটা হচ্ছে প্লাম্বাগো ক্যাপেনসিস। প্লাম্বাগো ক্যাপেনসিস নামক একটা স্পিসিস এটা পাওয়া গেছে, এবং যে সায়েন্টিস্ট এটা নিয়ে কাজ করেছেন তার নাম হচ্ছে হফট। উনি কাজ করেছেন 1934 সালে। উনি 1934 সালে এটা নিয়ে কাজ করেছেন হফট। এবং প্লাম্বাগো টাইপ, এখানে দেখা যাচ্ছে যে প্লাম্বাগো ক্যাপেনসিস নামক হচ্ছে স্পিসিসে এটার উপর কাজ করা হয়েছে, এবং কাজের সময়কাল হচ্ছে 1934। এখন যদি আমরা এটা ছবিটা আঁকি, দেখা যাবে যে এই ছবিটা কেমন হয়, যে এর ডেভেলপমেন্ট আসলে কিভাবে হয়। তো এর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখবো যে এখানে একটা মেগাস্পোর থাকে, টুয়াইসেন একটা মেগাস্পোর থাকে, মেগাস্পোর একটা টুয়াইসেন থাকে। এর বৃদ্ধি এবং বিকাশের মাধ্যমে এমব্রায়ো স্যাক তৈরি হয়। এই কথাটা আমি বারবার বলেছি, এর আগেও বলেছি যে মেগাস্পোরের ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশের মাধ্যমেই এমব্রায়ো স্যাক তৈরি হয়। তো ফার্স্ট ডিভিশনে আমার দেখবো যে আমি এরকম দুটি নিউক্লিয়াস তৈরি হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1 স্টেজ। নাম্বার 2 তে ঠিক একই ভাবে আমি দেখবো যে যেটা আমি প্যাপিডোমিয়া টাইপে দেখেছিলাম, পিনিয়া টাইপে দেখেছিলাম, যে এখানে 4টি নিউক্লিয়াস তার 2টি পোলার প্রান্তে চলে যাবে এবং 2টা তার বিষুবীয় অঞ্চলে থাকবে। ঠিক এই অবস্থা হবে তার দ্বিতীয় অবস্থা। এবং এটা যেহেতু নন ফিউশন, তাই কোনো নিউক্লিয়াসের মধ্যেই তাদের কোনো মিলন হবে না। এর পরবর্তী পর্যায়ে দেখা যাবে যে এই 4টি নিউক্লিয়াস থেকে 8টি নিউক্লিয়াস হবে। 4টি নিউক্লিয়াস থেকে 8টি নিউক্লিয়াস হয়ে যাবে। এবং এই পর্যায়ে এসে আমরা দেখবো যে প্লাম্বাগো টাইপের দেখা যাবে যে এই পর্যায়ে এসে তার আর ফার্দার নিউক্লিয়াসের ডিভিশন হবে না, এবং এখান থেকে এই কোষগুলোর ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এখান থেকে এখন তার একটা এমব্রায়ো স্যাকের বৃদ্ধি এবং বিকাশের সমাপ্তি ঘটবে। তাহলে তার সমাপ্তি স্টেজটা কিরকম হবে? তার সমাপ্তি স্টেজটা, এখানে আমার কোষ আছে মোট 8টা। 8টার মধ্যে সিঙ্গেল সিঙ্গেল হ্যাপ্লয়েড কোষগুলো 4 মাথায় 4টা চলে যাবে, 4 মাথায় 4টা চলে যাবে, এবং মাঝে যেখানে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে সেখানে 4টে হ্যাপ্লয়েড কোষ আসবে। এবং এই মাইক্রোবাইলের দিকে যে হ্যাপ্লয়েড কোষটা, এটাই হচ্ছে হলো আমার এগ হিসেবে কাজ করবে, এবং প্রতিপাদক কোষ হিসাবে এখানে মাত্র 1টি কোষ থাকবে। তাহলে তোমরা আশা করি এই শ্রমের বন্টনটা দেখতে পাচ্ছ, যে এখানে মেগাস্পোর থেকে প্রথমে তোমাদের একটি কি হলো ডিভিশনের মাধ্যমে হচ্ছে 2টা নিউক্লিয়াস আলাদা হয়ে গেল, তারপর 4টা ঠিক একই প্যাপিডেমিয়া বা পিনিয়া টাইপের মতো হলো, এবং তার পরবর্তীতে দেখা গেল যে এগুলো 4টা থেকে 8টা নিউক্লিয়াস হলো, এবং এই 8টা নিউক্লিয়াসের পূর্ণ বিকাশ এবং বৃদ্ধির মাধ্যমে তার এমব্রায়ো স্যাকের ফাইনাল যে ডেভেলপমেন্টটা সেটা সমাপ্ত হয়। এবং এখানে দেখা যায় যে 4টা কোণে কোষের যে 4টা কোণ, 4 কোণে 4টা সেল চলে যায়, কোষ চলে যায়, নিউক্লিয়াস চলে যায়, এবং এই বড় নিউক্লিয়াসটা হচ্ছে এগ হিসেবে কাজ করে। এবং এখানে আরেকটা লাস্ট যে টাইপ আছে সেটা হচ্ছে অ্যাডোক্সা টাইপ। লাস্ট যে টাইপটা আমার সেটা হচ্ছে অ্যাডোক্সা টাইপ। অ্যাডোক্সা টাইপটা তোমাদের এখান থেকে ছবিটা আলাদা হয়ে যাবে, এই জন্য এটা একটু মুছে দিই। অ্যাডোক্সা টাইপ নন ফিউশন ক্যারেক্টারের মধ্যে লাস্ট যে প্রকারভেদটা
সেটা হচ্ছে অ্যাডোক্সা টাইপ। অ্যাডোক্সা টাইপ, অ্যাডোক্সা টাইপ এটা জোহানসন নামক একজন সায়েন্টিস্ট, জোহানসন নামক একজন সায়েন্টিস্ট 1892 সালে এটা আবিষ্কার করছেন। জোহানসন নামক একজন সায়েন্টিস্ট এটা 1892 সালে আবিষ্কার করছেন এবং এর যে স্পেসিস, এর স্পেসিসের নামটা হচ্ছে অ্যাডোক্সা মস্কাটিনেলা, এই হচ্ছে তার স্পেসিস। তো জোহানসন 1892 সালে এই স্পেসিসের মধ্যে এই ধরনের একটা টেট্রাস্পোরিক এমব্রায়োস্যাকের ডেভেলপমেন্ট দেখতে পান এবং সেই জন্য এটার নাম দেন অ্যাডোক্সা টাইপ। তো আমরা এখন দেখবো যে এখান থেকে কিভাবে এর ডেভেলপমেন্টটা হয়। এর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি দেখাচ্ছি তোমাদের যে এখানে প্রথম অবস্থায় যে মেগাস্পোরটা থাকে, সেই মেগাস্পোরের ডিপ্লয়েড যে নিউক্লিয়াসটা থাকে সেখান থেকে প্রথমে দুইটা নিউক্লিয়াস হয় এবং এর পরবর্তী ডিভিশনে যে দুইটা নিউক্লিয়াস হয়, যেটা আমরা ড্রুসা টাইপে দেখেছিলাম যে পোলার পোর্শনে দুইটা এবং বিষুবীয় অঞ্চলে দুইটা, এখানে সেরকম না হয়ে পোলার পোর্শনে চারটা অবস্থান করে। পোলার পোর্শনে দুই পোলার পোর্শনে দুইটা দুইটা করে চারটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের অবস্থান হয় এবং এই চারটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থেকে পরবর্তীতে আরো চারটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সৃষ্টি হয়। তাহলে আমরা দেখছি যে এইভাবে এখানে 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের সৃষ্টি হলো। তো আমরা একটু যদি তোমরা খেয়াল করো যে চিত্রগুলো তোমাদের প্রথম অবস্থায় একটু জটিল মনে হতে পারে যে একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে, কিন্তু বাসায় একটু প্র্যাকটিস করলেই আশা করি তোমরা এটা আয়ত্ত করতে পারবে। এবং এই তৃতীয় ধাপের পরে এটা আর ফার্দার ডেভেলপমেন্ট হবে না, যেটা আমরা প্রথম অবস্থায় দেখেছিলাম যে প্যাপিরোমিয়া বা পিনিয়াতে আমরা দেখেছিলাম যে 8টা থেকে 16টা নিউক্লিয়াস হয়, কিন্তু এখানে আমরা দেখব যে ড্রুসা এবং অ্যাডোক্সাতে আমরা দেখলাম যে 8টি নিউক্লিয়াস থেকেই এমব্রায়োস্যাকের ফাইনাল বৃদ্ধি এবং বিকাশটা সম্পন্ন হয়। এখানে 8টি নিউক্লিয়াসের যদি আমরা বন্টনটা দেখি তাহলে তোমরা দেখতে পাবে যে এইখানে অ্যাডোক্সা টাইপের যে বন্টন সেটা অনেকটা তোমাদের পলিগোনাম টাইপের মতো। পলিগোনামের টাইপে আমরা যেমন দেখেছিলাম যে ডিম্বক রন্ধ্রের দিকে এগ অ্যাপারেটাস থাকে, দুইটা সিনার্জিড এবং একটা এগ থাকে, দুইটা সেকেন্ডারি, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে এবং তার বিপরীত পাশে কালাজা অঞ্চলে হচ্ছে লোকে প্রতিপাদক কোষ থাকে। ঠিক তেমনি পলিগোনাম যে ডেভেলপমেন্ট আমরা পড়িয়েছিলাম, আশা করি তোমাদের সবাই মনে আছে পলিগোনাম টাইপ মনোস্পোরিক এমব্রায়োস্যাকের যে ডেভেলপমেন্ট সেখানে ছিল পলিগোনাম টাইপ। এইটার যে বন্টনটা সেটা তোমাদের পলিগোনাম টাইপের মতো। তো এতক্ষণ আমি তোমাদের যে 5 প্রকারের এমব্রায়োস্যাক দেখালাম সেটা হচ্ছে তোমাদের টেট্রাস্পোরিক এমব্রায়োস্যাকের নন ফিউশন ক্যারেক্টার। এখন আমরা দেখব টেট্রাস্পোরিক এমব্রায়োস্যাকের ফিউশন ক্যারেক্টার। তো ফিউশন ক্যারেক্টার হচ্ছে আরো 2 প্রকার। এতক্ষণ আমরা দেখলাম নন ফিউশন, এখন আমরা দেখব ফিউশন। ফিউশন বলতে আমরা কি বুঝি? ফিউশন বলতে আমরা বলছি কি, ফিউশন বলতে আমরা বুঝি যে সেখানে তোমার এই যে 4টা নিউক্লিয়াস, এই 4টা নিউক্লিয়াসের মধ্যে তাদের ফিউশন হবে, তারা মিলিত হবে। তো দেখি এখন আমরা ফিউশন ক্যারেক্টার, ফিউশন ক্যারেক্টার এটাকে আমরা বি নাম দিই, বা নাম্বার 2 হচ্ছে ফিউশন ক্যারেক্টার। এখন এখানে ফিউশন ক্যারেক্টার আবার 2 ভাবে সম্পন্ন হয়, একটা ফ্রিটিলারিয়া টাইপ, একটা হচ্ছে কি ফ্রিটিলারিয়া টাইপ। ফ্রিটিলারিয়া টাইপ, এই ফ্রিটিলারিয়া টাইপটা হচ্ছে ফ্রিটিলারিয়া নামক একটা স্পিসিসে এটা দেখা গেছে এবং 2 জন সায়েন্টিস্ট মিলে এই জিনিসটা আবিষ্কার করেছেন। তারা কারা? বোম্বাসিওনি 1928 এবং কুপার 1935। এই 2 জনে মিলে এই ফ্রিটিলারিয়া টাইপটা আবিষ্কার করেছেন। তো এখন এখানে আমরা দেখব যে এখানকার এমব্রায়োস্যাকটা আসলে কিভাবে ডেভেলপমেন্ট হয়। খুবই ইন্টারেস্টিং এই জিনিসটা, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো প্রথম অবস্থায় ইনিশিয়াল স্টেজে কিন্তু সেই মেগাস্পোর থেকেই যাত্রা শুরু হয়। মেগাস্পোর যেটা ছিল আমার টুয়াইসেন, এই মেগাস্পোর থেকে আমার কি হবে,
এখানে আমার মিওসিস হচ্ছে, মিওসিসে আমার দুইটা আলাদা হয়ে গেল নিউক্লিয়াস, এবং এখানে কোনো আমার কোষ প্লেট তৈরি হয়ে ডায়ার সেল হলো না। তো তার পরবর্তীতে ডিভিশনে আমি দেখব যে এখানে যে 4টি নিউক্লিয়াস হবে, 4টির মধ্যে দেখা যাবে যে একটা নিউক্লিয়াস এক পোলারে আছে এবং বাকি 3টা নিউক্লিয়াস আরেক পাশে চলে গেছে। তো এখন এইখানে একটা ফিউশন হবে, এই জায়গাটাতে একটা ফিউশন হবে। ফিউশন হয়ে দেখা যাবে যে আমার এই পোলারের যে নিউক্লিয়াসটা সেটা হচ্ছে n নাম্বার থাকবে, কিন্তু এইখানে ফিউশনের ফলে এটা 3n হয়ে যাবে। এই অবস্থা হবে এখানে। তাহলে এখন তোমরা আশা করি বুঝতে পারছো যে এটাকে কেন নাম দেওয়া হচ্ছে ফিউশন ক্যারেক্টার। এই অবস্থা থেকে এখন তার এমব্রায়ো স্যাকের ডেভেলপমেন্টটা হবে। এই অবস্থা থেকে যখন এখন আমি পরবর্তী ডিভিশনে তোমাদের আর আমি ক্রোমোজোম সংখ্যাটা উল্লেখ করছি না, আশা করি তোমরা বুঝতে পারবে যে এখানে ক্রোমোজোম সংখ্যা n থাকলেও এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা হয়ে যাবে 3n করে, একটাতে ক্রোমোজোম সংখ্যা আছে। তার পরবর্তী ধাপে দেখি এটা কি হয়। এই অবস্থা হবে পরবর্তী ধাপে। এগুলো হচ্ছে n সংখ্যক আর এগুলো হচ্ছে 3n সংখ্যক। এখন এর যে পরবর্তী যে ডেভেলপমেন্টটা সেটার মাধ্যমে তার ফাইনাল এমব্রায়ো স্যাকটা হয়ে যাবে। এখন ফাইনাল এমব্রায়ো স্যাকের ক্ষেত্রে দেখা যাবে এখানকার 3টি কোষ আলাদা হয়ে যাবে, এখানকার 3টি কোষ আলাদা হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা n এবং এই নিচ থেকে একটা 3n মিলে তার সেকেন্ডারি পজিশনে অবস্থান করবে এইভাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, উপর থেকে একটা n আসছে, নিচ থেকে একটা 3n যাচ্ছে এবং তার সেকেন্ডারি পজিশনে এইভাবে তারা অবস্থান করছে। আর যে ডিম্বক রন্ধ্র সেখানে দেখা যাবে যে এইভাবে তারা থাকবে, এখানে প্রতিপাদ্য কোষের স্থানে এই 3n কোষগুলো এইভাবে থাকবে। তো দেখা যাচ্ছে যে আমার যে ইউনিভার্সাল যে ট্রুথ, যে ডিম্বাণুকে n সংখ্যক হতে হবে সেই জিনিসটা এখানে আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখছি যে ডিম্বাণু কিন্তু আসলে n সংখ্যকই থাকছে। তো এইটা হচ্ছে ফ্রিটিলারিয়া টাইপ। আশা করি তোমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারছো যে কিভাবে এর ডেভেলপমেন্টটা হচ্ছে, কেন একে ফিউশন ক্যারেক্টার বলা হচ্ছে। কারণ এখানে হ্যাপ্লোর 3টা নিউক্লিয়াস মিলিত হয়ে 3n হয়ে যায় এবং তার ফার্দার ডিভিশনের মাধ্যমে ফাইনাল তার যে এমব্রায়ো স্যাকের যে বৃদ্ধি এবং বিকাশ সেই অবস্থাটা হয় এরকম। আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে প্লাম্বাজেলা টাইপ। সেটা হচ্ছে তোমার নন ফিউশন ক্যারেক্টারের তোমাদের প্লাম্বাজেলা টাইপ, প্লাম্বাজেলা টাইপ। এইটা প্লাম্বাজেলা নামক স্পিসিসে ফ্যাগারল্যান্ড নামক একজন সায়েন্টিস্ট এটা আবিষ্কার করছে। তো এই ছবিগুলো মুছে দিই, দেখা যাবে যে এখানে থেকে ভ্যারিয়েশন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ফ্যাগারল্যান্ড নামক একজন সায়েন্টিস্ট, ফ্যাগারল্যান্ড নামক একজন সায়েন্টিস্ট 1938 সালে এটা আবিষ্কার করেন। ফ্যাগারল্যান্ড নামক একজন সায়েন্টিস্ট 1938 সালে এটা আবিষ্কার করেন, এবং এখানে দেখা যায় যে খুব বেশি এর আমরা এখানে ভ্যারিয়েশন দেখবো না। এখানে দেখা যাবে যে মেগা স্কোর থেকে প্রথম ভাবে এরকম 2টা নিউক্লিয়াস আলাদা হয়ে যাওয়ার পর প্রথম স্টেজে, পরবর্তী স্টেজে তার ঠিক একই রকম ভাবে যে 4টি নিউক্লিয়াস হবে, 4টি নিউক্লিয়াসের মধ্যে 2 পোলারে নিউক্লিয়াসের যে বন্টন সেখানে আমরা অসমতা দেখতে পাবো, এবং এক পাশে n সংখ্যক নিউক্লিয়াস থাকলেও আরেক পাশে থাকবে থ্রাইস n সংখ্যক নিউক্লিয়াস, এবং এই 3টা থ্রাইসের আমরা দেখতে পাবো যে তারা একীভূত হয়ে যাবে। তারা একীভূত হয়ে এখানে হচ্ছে n এবং এখানে 3n থাকছে, এবং এখানে তার পরবর্তী যে ডিভিশন, তার পরবর্তী ডিভিশনে আমরা দেখব যে উপরে n এর মধ্যে 2টা ডিভিশন হচ্ছে আর নিচে 3n এর মধ্যে আর 2টা ডিভিশন হচ্ছে। তো এখানকার কোষগুলো হচ্ছে n সংখ্যক, এখানকার কোষগুলো হচ্ছে 3n সংখ্যক, এবং এরা এই স্টেজটা থেকেই তার ফাইনাল যে এমব্রায়ো স্যাক তার ডেভেলপমেন্টটা হয়ে যাবে। উপরে মাত্র একটি n সংখ্যক কোষ থাকবে, এটা হচ্ছে হলো কি এগ, এবং আমি বারবার বলছি এটা হচ্ছে মাইক্রোপাইলের যে অবস্থান সেখানে, তার থেকে একটা এখানে আসবে, এটা হচ্ছে একটা n, এবং নিচের থেকে একটা 3n এখানে যাবে, এখান থেকে একটা 3n যাবে, এবং অবশিষ্ট একটি 3n নিচে থাকবে। তো 4টা নিউক্লিয়াসই আমরা দেখলাম অবস্থানের মাধ্যমে ফাইনাল যে এমব্রায়ো স্যাকের বৃদ্ধি এবং বিকাশ সেটা সম্পন্ন হবে, এবং এইভাবে হচ্ছে প্লাম্বাজেলা টাইপটা হয়ে থাকে।
তো আশা করি আজকে আমার লেকচারের মাধ্যমে সবাই বুঝতে পেরেছো যে টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাকের বৃদ্ধি এবং বিকাশ কিভাবে হয়ে থাকে। তো এছাড়াও কিছু এমব্রায়ো স্যাকের নাম তোমরা পাবে, যেমন সিউডো এমব্রায়ো স্যাক বা মাল্টিপল এমব্রায়ো স্যাক। সেগুলো আসলে কি, সিউডো বা মাল্টিপল, সিউডো বলতে বোঝাচ্ছে ফলস এমব্রায়ো স্যাক, অথবা মাল্টিপল এমব্রায়ো স্যাক, দুইটাকে একইভাবে নামকরণ করা যায় যদি কোনো ডিম্বকের মধ্যে একাধিক ভ্রূণথলি উৎপন্ন হয়। আমি কিন্তু এতক্ষণ তোমাদের পড়িয়েছি যে একটি ভ্রূণথলি উৎপন্ন হবে, সেটা মেগাস্পোর সেল থেকে। মেগাস্পোরের ডেভেলপমেন্টের মাধ্যমে 4টা হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। 4টা হ্যাপ্লয়েড কোষই কিভাবে এমব্রায়ো স্যাক তৈরি করে এতক্ষণ আমরা সেটা করলাম। কিন্তু যদি মাল্টিপল এমব্রায়ো স্যাক হয় তখন দেখা যায় যে কোনো ডিম্বাশয়ের ভিতরে বা কোনো ডিম্বকের ভিতরে যখন একাধিক ভ্রূণথলি উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় মাল্টিপল এমব্রায়ো স্যাক। আর এই এমব্রায়ো স্যাকের পুষ্টি সরবরাহের উপরে যদি কিছু বলা হয় তাহলে বলা হয় যে এমব্রায়ো স্যাকের মধ্যে কিছু সঞ্চিত স্টার্চ থাকতে পারে, সেই স্টার্চের মাধ্যমে সে তার পুষ্টি সংগ্রহ করে থাকে। এবং এভলিউশন যদি আমি বলতে চাই যে এমব্রায়ো স্যাকের এভলিউশনটা আসলে কিভাবে হয়, তাহলে দেখা যায় যে শুরুতে তার মধ্যে আমি বলেছিলাম যে 75% ক্ষেত্রে দেখা যায় যে পলিগোনাম টাইপ অফ ডেভেলপমেন্ট। পলিগোনাম টাইপের এমব্রায়ো স্যাক যেভাবে ডেভেলপমেন্ট হয় সেটাই 70% প্ল্যান্টস এর ক্ষেত্রে দেখা যায়। এবং সেই পলিগোনাম টাইপস এর মধ্যে কিছু এভলিউশনারি ক্যারেক্টার এসে এই বাকি টাইপগুলোর আবির্ভাব হয়েছে বলে ধারণা করা হয়। তো আমি আমার লেকচারের মাধ্যমে তোমাদের সামগ্রিক এমব্রায়ো স্যাকের যে ডেভেলপমেন্ট সেটা তোমাদের বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই ক্লাসগুলোর সাথে অবশ্যই একটা রেগুলারিটি থাকতে হবে এবং ফলো করতে হবে। সেই সাথে তোমাদের বই পুস্তকও পাঠ করতে হবে। তো তোমাদের পরীক্ষার জন্য আশা করি এই ক্লাসগুলো সহায়ক হবে। এই বলে আজকে আমি আমার লেকচারটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।